আসসালামু আলাইকুম, আমি নোমান তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব, আমাদের সংস্কৃতি। 1 নম্বরে এখানে দেওয়া আছে আমাদের ভাষা, খাবার ও পোশাক। আমাদের ভাষা এবং খাবার পোশাকের মধ্যে যে ভিন্নতা রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি চাকমা ভাষায় কথা বলি, আমার ভাষা বাংলা, আমি বাংলা ভাষায় কথা বলি। খাবারের মধ্যে দেখো এখানে অনেক ধরনের খাবার দেখতে পাচ্ছি, পিঠা জাতীয় খাবার। এখানে মাছ, ভাত, মাংস এগুলো আমরা দেখতে পাচ্ছি। খাবারের বিভিন্ন রকম নাম লিখব, কোন ভাষায় কথা বলা হয়েছে সেটা লিখব। এরপরে এখানের মধ্যে আমাদের কিছু ছবি দেওয়া আছে, এই ছবি অনুসারে পুরুষের পোশাকের নামগুলো লিখব, নারীদের পোশাকের নামগুলো লিখব। তাহলে আমরা যদি দেখি এখানের মধ্যে আছে আমাদের ভাষা, খাবার ও পোশাক। কোন ভাষায় কথা বলা হয়েছে? বাংলা ভাষায় এখানে কথা বলা হয়েছে। খাবারের নামের মধ্যে আছে মাছ, ভাত, ডাল, ভাজি, সবজি, পিঠা। পুরুষের পোশাকের মধ্যে এখানে যেগুলো আছে পাঞ্জাবি, পাজামা, লুঙ্গি। নারীদের পোশাকের শাড়ি, সালোয়ার, কামিজ, ঘাগরা ইত্যাদি। তো এই যে লেখাগুলো আছে এগুলো কিন্তু তোমরা এখানে সুন্দর করে লিখবে। যেটা ভাষাটা এখানে লিখবে বাংলা ভাষা, খাবারের নাম যেগুলো দিয়েছি সেগুলো এখানে লিখবে, বাকি পুরুষের পোশাক এখানে, মেয়েদের পোশাকগুলো এখানে। আমাদের নিজস্ব ভাষা রয়েছে। জীবন ধারণের জন্য আমরা খাবার খেয়ে থাকি এবং সামাজিক জীব হিসেবে পোশাক পরিধান করে থাকি। মানুষের ব্যবহৃত পোশাক, খাবার, মানুষের ব্যবহৃত ভাষা, খাবার, পোশাক, প্রথা, আচার, বিশ্বাস, নিয়ম, কানুন সব মিলিয়ে সংস্কৃতি তৈরি হয়। সংস্কৃতির আরও উপাদান রয়েছে, যেমন নৃত্য, সংস্কৃতি, উৎসব ও ধর্মীয় আচার অনুষ্ঠান ইত্যাদি। এর পরবর্তীতে যদি দেখি আমাদের মাতৃভাষা বাংলা। আমরা এই ভাষাতেই পড়ি, লিখি এবং কথা বলতে মনের ভাব প্রকাশ করি। আমরা এই ভাষাতে পড়ি, লিখি এবং কথা বলে মনের ভাব প্রকাশ করি। এদেশের মানুষ বাংলা ভাষায় কথা বললেও এ ভাষার রয়েছে বিভিন্ন আঞ্চলিক রূপ। এছাড়াও বাংলা ভাষার পাশাপাশি এদেশে বসবাসকারী অন্যান্য নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা রয়েছে। সারা বিশ্বে মাতৃভাষা কথা বলা জনসংখ্যার মধ্যে বাংলা ভাষা পঞ্চম। খুবই গুরুত্বপূর্ণ, এই লাইনটা ভালো করে দেখবে। ভাষা আমাদের সংস্কৃতির অন্যতম উপাদান। ভাষা আমাদের সংস্কৃতির অন্যতম উপাদান। বাংলাদেশের সংস্কৃতির আরও একটি উল্লেখযোগ্য উপাদান হলো খাদ্য। দৈনন্দিন জীবনে আমরা ভাত, মাছ, মাংস, ভর্তা, সবজি, ডাল ইত্যাদি খাবার খেয়ে থাকি। এছাড়া বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে পোলাও, কোরমা, বিরিয়ানি, রোস্ট এবং বিভিন্ন ধরনের মাংস ও মাছের পদ পরিবেশন করা হয়। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার, যেমন ফিরনি, সেমাই, দই, মিষ্টি ও নানা রকমের পিঠা। আমাদের দেশের উল্লেখযোগ্য পিঠাগুলো হচ্ছে চিতই পিঠা, ভাপা পিঠা, দুধ চিতাই, পুলি পিঠা, পাটিসাপটা, পাকন পিঠা, পান্তুয়া, মালপোয়া, কুলসি, কাটা পিঠা, কলা পিঠা, নারকেল পিঠা, নারকেলের ভাজা পুলি, তেলের পিঠা, সেমাই পিঠা ইত্যাদি। বাংলাদেশের অন্যান্য নৃগোষ্ঠীর কিছু ঐতিহ্যগত খাবার রয়েছে, যেমন নাপ্পি, লাওসো, থাংগ্রো, সিংজু ইত্যাদি। এগুলো হলো ঐতিহ্যবাহী খাবার। কাদের? ক্ষুদ্র নৃগোষ্ঠী অথবা নৃগোষ্ঠীদের, বা যারা আমাদের যে ভাইয়েরা পাহাড়ে থাকে ওদের কিছু খাবারের বৈশিষ্ট্য রয়েছে। সবচেয়ে বেশি আমরা নাম শুনেছি নাপ্পি। বাংলাদেশের মানুষ নানা রকম পোশাক পরে। পুরুষদের পোশাকগুলোর মধ্যে লুঙ্গি, গেঞ্জি, ফতুয়া, পাজামা, পাঞ্জাবি ও ধুতি অন্যতম। এছাড়া উল্লেখযোগ্য পোশাকগুলো হলো শার্ট, প্যান্ট, স্যুট, সোয়েটার, জ্যাকেট ইত্যাদি। নারীদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে শাড়ি। তাছাড়া অনেকে সালোয়ার কামিজ, ফ্রক, স্কার্ট, বোরকা, হিজাব ইত্যাদি পোশাক পরেন। শিশুদের মধ্যে ছেলেরা সাধারণত গেঞ্জি, হাফ প্যান্ট, শার্ট, পায়জামা, পাঞ্জাবি, জ্যাকেট ইত্যাদি পোশাক পরে। আর মেয়েরা ফ্রক, সালোয়ার কামিজ, স্কার্ট, কার্ডিগান ইত্যাদি পোশাক পরে। বাংলাদেশের অন্যান্য নৃগোষ্ঠীর জনগণ কিছু ঐতিহ্যগত পোশাকও পরিধান করে, যেমন পিনন, হাদি, থামি, আঙ্গি, দগবান্দা, দগশাড়ি ইত্যাদি। বাংলাদেশের সকল জনগোষ্ঠীর ভাষা, খাবার ও পোশাকের বৈচিত্র্য এদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। ক নম্বরে
অনুচ্ছেদে উল্লেখিত সংস্কৃতির উপাদানগুলো খুঁজে নিচের বক্সে তা লিখি। তো আমরা এখানে লিখব সংস্কৃতি ঐতিহ্যের উপাদানের মধ্যে ভাষাগুলো আমরা এখানে লিখব। ভাষা কী কী আছে, এরপরে এখানে আরেকটা লিখবো, এখানে আরেকটা লিখবো। এদিকে একটা লিখতে পারো ভাষা, কী কী ধরনের ভাষা, আরেকটা খাবার লিখতে পারি, আরেকটা পোশাক লিখতে পারি। তো আমি এখানে তোমাদেরকে পূরণ করে দিচ্ছি। যেমন ধরো তুমি খাবার লিখলা, এখানের মধ্যে এটার মধ্যে খাবার লিখলা, তো খাবারগুলো তুমি কী কী লিখতে পারো, মাছ, ভাত, ডাল, সবজি, তুমি যে কোনো একটা লিখতে পারো। এরপরে পোশাকে তুমি লিখতে পারো শাড়ি, পাঞ্জাবি, লুঙ্গি, এখানে যে কোনো 2-3টা লিখে দিবে। ধরো এখানের মধ্যে তুমি খাবারের নামগুলো দিলে, এখানে তুমি পোশাকগুলো দিলে। ভাষার ক্ষেত্রে যেমন বাংলা ভাষা, এরপরে হলো যে আরও পাহাড়ি যে ভাষাগুলো আছে, কি কি ভাষা হতে পারে, পাহাড়ি ভাষার মধ্যে হতে পারে চাকমা ভাষা বা অনেকে চাংমা ভাষাও বলে। এরপরে এখানে হতে পারে সাংরাই ভাষা। তো এই ধরনের ভাষাগুলো লিখতে পারো। তো এখানে আমি উদাহরণ কিছু দিয়ে রেখেছি, এগুলো কিন্তু তোমরা সুন্দর করে ওইখানে যে কোনো 3টা তোমার ইচ্ছা মতো তুমি 2 জায়গায় এখানে এবং এখানে লিখে দিতে পারো। এরপরে খতে বলেছে পরিবারে আমরা কি কি ধরনের পোশাক পরি ও খাবার খাই তার তালিকা তৈরি করি। পোশাক কি ধরনের পরি এবং খাবার কি ধরনের খাই। যেমন এখানের মধ্যে পরিবারে আমরা কি কি ধরনের পোশাক পরি, যেমন পোশাকের মধ্যে শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, পাজামা, লুঙ্গি। খাবারের মধ্যে হলো যে ভাত, মাছ, ডাল, সবজি, মাংস, এগুলা। তো এগুলো সুন্দর করে এখানে এই 2 ঘরে পূরণ করবে। এরপরে ঘতে বলেছে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাই। বাংলা ভাষা, নাপ্পি, পোশাক সম্পর্কিত। যোগাযোগে ব্যবহৃত সাংস্কৃতিক উপাদান হলো ভাষা। যোগাযোগের ক্ষেত্রে কি লাগবে, ভাষা, তাহলে এটা 1 নম্বর। বাংলাদেশের রাষ্ট্রভাষার নাম বাংলা ভাষা, তাহলে এটা হবে 2 নম্বরটা। 3 বাংলাদেশে বিভিন্ন নৃগোষ্ঠী ঐতিহ্যবাহী খাবার হলো নাপ্পি, এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। নাপ্পি হলো যে এক প্রকার মাছকে ভর্তার মতো করে রেখে ওরা ওইটা রান্না বান্না করে। এরপরে পোশাকের মধ্যে শাড়ি ও পাঞ্জাবি ঢ্যাঁস সাংস্কৃতিক উপাদান, পোশাক সম্পর্কিত সাংস্কৃতিক উপাদান, এটা হবে 4 নাম্বারটা। আশা করি তোমরা সুন্দর করে এটা পূরণ করে ফেলতে পারবে। এরপর আমাদেরকে ঘতে যেটা দিয়েছে, আমি বিবাহ, জন্মদিন, ধর্মীয় ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। সেগুলোতে লোকজন কি কি পোশাক পরে এসেছিল এবং কি কি খাবার পরিবেশন করা হয়েছিল তার একটি তালিকা তৈরি করি। প্রথমে এখানে বলা আছে লোকজনের পরিধেয় পোশাকের নাম, পরিবেশিত খাবারের নাম। তো লোকজনে কি কি ধরনের পোশাক পরেছে এগুলো লিখবো, কি কি খাবার সেখানে পরিবেশন করা হয়েছে সেগুলো এখানে লিখবো। যেমন পোশাকের নাম দিতে পারো শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার কামিজ, লেহেঙ্গা, কুর্তা। এরপরে যে খাবারগুলো যেমন পোলাও, মাংস, কোরমা, পায়েস, এগুলা, বিরিয়ানি, এগুলো দেওয়া হয়েছিল। আমাদের সঙ্গীত, নৃত্য ও উৎসব অনুষ্ঠান, যেমন এখানে আমরা একজন ভাওল দেখতে পাচ্ছি, এরপরে এখানে নৃত্য করছে এরকম, এরপরে এখানে অনুষ্ঠান দেখতে পাচ্ছি, গ্রামীণ অনুষ্ঠানগুলো দেখতে পাচ্ছি। কি করছে সেটা আমরা লিখব। কি অনুষ্ঠানের ছবি এটা লিখব। কি করছে, প্রথম ছবিতে যদি আমরা দেখি একতারা বাজিয়ে বাউল গান গাইছে। তো প্রথমটাতে তুমি এটা সুন্দর করে লিখতে পারো, এখানে একতারা বাজিয়ে বাউল গান গাইছে। 2 নাম্বার ছবিতে তুমি দেখতে পারো মেয়েটি নৃত্য করছে, এটি একটি শাস্ত্রীয় নৃত্যের ভঙ্গি। তো এখানে 2 নাম্বারের মধ্যে এটা সুন্দর করে এখানে লিখতে পারো। 3 কি অনুষ্ঠানের ছবি, এখানে হলো যে এটি একটি পহেলা বৈশাখ নববর্ষ অনুষ্ঠানের ছবি, এখানে মঙ্গল শোভাযাত্রা ও আনন্দ উদযাপন করা হচ্ছে, এটা 3 নাম্বারে লিখতে পারো। এরপরে 4 নাম্বারে যেটা লিখতে পারো কি অনুষ্ঠানের ছবি, এখানে গ্রাম্য মেলার ছবি, গ্রামে সবাই মিলে আনন্দ করছে, বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে এবং উৎসব পালন করা হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে এটা লিখবে। সঙ্গীত হলো সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ উপাদান। বাংলাদেশে নানান ধরনের সঙ্গীত রয়েছে, এগুলো হলো ভাওয়াল, জারি, সারি, ভাটিয়ালি, পল্লী গীতি, ভাওয়াইয়া, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান ইত্যাদি। ফকির লালন শাহের লালন গীতি এবং হাসান রাজার গানও খুব জনপ্রিয়। এদেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক গান আমাদের হৃদয় ছুঁয়ে যায়। এছাড়াও বিভিন্ন নৃগোষ্ঠীর নিজস্ব ভাষার সঙ্গীতও খুব জনপ্রিয়। এরপরে হলো নৃত্য। আমাদের সংস্কৃতির বিশেষ উপাদান হচ্ছে নৃত্য বা নাচ। আমাদের দেশে নানান ধরনের নৃত্য আছে, যেমন লোকনৃত্য, সৃজনশীল নৃত্য, শাস্ত্রীয় নৃত্য, নৃগোষ্ঠীর নৃত্য ইত্যাদি। লোকনৃত্য হচ্ছে কোনো একটি অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর জীবন ঘনিষ্ঠ নৃত্য, যেমন ধামাইল, জারি গানের নাচ,
জারি গানের সঙ্গে নাচ, সারি গানের সঙ্গে নাচ, সাপুড়ে নাচ, এগুলা। এরপর হলো সৃজনশীল নৃত্য হচ্ছে নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান, দেশাত্মবোধক গানের ভিত্তি করে পরিবেশিত নৃত্য। এরপরে বিভিন্ন নৃগোষ্ঠীর ঝুম নৃত্য, থালা নৃত্য, বাঁশ নৃত্য, ছাতা নৃত্য খুবই চমৎকার। নিজেদের ঐতিহ্যবাহী পোশাক, বাকযন্ত্র ও গানের সাথে তারা কখনো একত্রে কখনো বা এককভাবে নাচে। এরপরের টপিক হলো উৎসব। বাংলাদেশের প্রধান সামাজিক উৎসব হচ্ছে বাংলা নববর্ষ। এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ এই উৎসবটি পালিত হয়। অন্যান্য নৃগোষ্ঠী বিজু, সাংরাই ইত্যাদি নামে পহেলা বৈশাখ পালন করে। এছাড়া বিভিন্ন নবান্ন উৎসব। এছাড়া রয়েছে নবান্ন উৎসব। কৃষকের ঘরে নতুন ফসল তোলা উপলক্ষে এই উৎসব পালিত হয়। ঘরে ঘরে পিঠা, পায়েস বিভিন্ন রান্না করা হয়। ঘরে ঘরে পিঠা, পায়েস ইত্যাদি রান্না করা হয়। বাংলাদেশের মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব হলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব হলো দুর্গাপূজা, সরস্বতী পূজা। গৌতম বুদ্ধের জন্মদিনকে উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বী বৌদ্ধ পূর্ণিমা পালন করে থাকে। খ্রিস্টানরা 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন বড়দিন হিসেবে পালন করে থাকে। এইসব ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সকলের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি পায়। এরপরে কতে দেওয়া আছে দেখো, অনুচ্ছেদ পড়ে যেসব সঙ্গীত, নৃত্য ও উৎসবের নাম জেনেছি তার তালিকা করি। তাহলে এখানের মধ্যে আমরা যেটা দেখতে পারতেছি, প্রথমে আছে সঙ্গীত, এরপরে নৃত্য, এরপরে হলো উৎসব। তো আমরা সঙ্গীত সম্পর্কে লিখব, নৃত্য সম্পর্কে এবং উৎসব সম্পর্কে লিখব। প্রথমে সঙ্গীত, যেমন সঙ্গীতের মধ্যে আমরা অনেক রকম সঙ্গীত দেখেছিলাম। বাউল গান, জারি গান, সারি গান, ভাটিয়ালি গান, পল্লী গীতি, হাওয়াইয়া গান, এগুলো অনেক কিছু দেখেছিলাম। এরপর আরও আছে, এগুলো তোমাদের সবগুলো প্রয়োজন নাই। নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক সঙ্গীত, এখানে জাস্ট তোমাদের অতগুলো প্রয়োজন নাই। তোমরা এখান থেকে 3টা বা 4টা লিখতে পারলেই হবে। নৃত্যের মধ্যে যেগুলো লিখতে পারবে, নৃত্যের মধ্যে এখানে অনেকগুলো আছে। কথক নৃত্য, মণিপুরী নৃত্য, লোকনৃত্য, জারি গানের নাচ, সারি গানের নাচ, সাঁওতাল নাচ, এখানে অনেকগুলো আছে। তোমাদের 3টা 4টা লিখলেই হবে। এরপরে আছে উৎসব। উৎসবের মধ্যে বাংলা নববর্ষ, নবান্ন উৎসব, দুর্গাপূজা উৎসব, সরস্বতী পূজা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এগুলো অনেকগুলো আছে। এরপর আমাদেরকে এখানে খতে বলেছে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাই। বাংলা নববর্ষ, বৌদ্ধ পূর্ণিমা, লালন গীতি, লোকনৃত্য, এগুলো আমরা বসাবো। যেমন ফকির লালন শাহের গানকে আমরা কি বলি? লালন গীতি বলি। তাহলে এটা 1 নম্বর হবে, লালন গীতি। একটি জনগোষ্ঠীর জীবন ঘনিষ্ঠ নৃত্য হচ্ছে লোকনৃত্য। কি বলে? এটিকে লোকনৃত্য বলে। এরপরে বাংলাদেশের প্রধান সামাজিক উৎসব হচ্ছে বাংলা নববর্ষ, এটা 3 নম্বর হবে। গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে পালন করা হয় বৌদ্ধ পূর্ণিমা, এটা হবে 4 নম্বরটা। তো এইভাবে করে তোমরা এগুলোও পূরণ করতে পারবে। এরপরে 3-এ আছে বাম পাশের শব্দ বাক্যাংশের সাথে মিল রেখে ডান পাশের উপযুক্ত শব্দ বাক্যাংশ দাগ টেনে মিল করি। যেমন সাপুরে নাচ, সাপুরে নাচ এটা এক ধরনের হলো লোকনৃত্য। এটা কি? লোকনৃত্য। ভাটিয়ালি এটা এক ধরনের সঙ্গীত বা গান। এরপরে হলো যে নতুন ফসল তোলার উৎসব, নবান্ন উৎসব, এটা বড়দিন, এটা একটা উৎসব। ঘ নম্বরে আছে মনে করি আমি পহেলা বৈশাখ বা অন্য কোনো একটি উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। অনুষ্ঠানে আমি কি কি দেখেছি বা কি কি কাজ করেছি তার একটি তালিকা তৈরি করি। তো এখানের মধ্যে আমরা সেটা তালিকাটা করব। আমি পহেলা বৈশাখ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, পহেলা বৈশাখ, তাহলে এখানের মধ্যে পহেলা বৈশাখ লিখবে এখানে। তো 4টা কাজ কি করেছি? আমি মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছি। 2 নম্বরে আমি পান্তা ইলিশ খেয়েছি। 3-এ আমি গান ও নাচ উপভোগ করেছি। 4-এ আমি বন্ধুদের সঙ্গে আনন্দ করেছি। প্রথমে জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষার স্থান কততম? এটা হবে 5মতম। 2-এ নারীদের ঐতিহ্যবাহী পোশাক কোনটি? নারীদের ঐতিহ্যবাহী পোশাক হলো শাড়ি। বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করো। বাম পাশের শব্দ এবং ডান পাশের শব্দ। বাংলা, বাংলা এটা একটা আমাদের ভাষা, তাহলে এটার সাথে হবে ভাষা। পান্তুয়া, পান্তুয়া হলো এটা আমাদের খাবার, পান্তুয়া। কামিজ, কামিজ হলো আমাদের মেয়েদের পোশাক। ঈদ উল ফিতর, ঈদ উল ফিতর হলো আমাদের ধর্মীয় অনুষ্ঠান, তাহলে এটার সাথে। লুঙ্গি, লুঙ্গি ছেলেদের পোশাক। তাহলে এভাবে করে তোমরা সুন্দর করে মিল করে ফেলতে পারবে। এরপরে যদি দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, সাংস্কৃতিক উপাদানগুলো কি? সাংস্কৃতিক উপাদানগুলো যদি আমরা দেখি, সাংস্কৃতিক উপাদান হলো সঙ্গীত, নৃত্য, উৎসব, ভাষা, পোশাক, আচার, অনুষ্ঠান, এগুলো হলো সাংস্কৃতিক উপাদান।
তারপর 2 নম্বর আছে বিভিন্ন নৃগোষ্ঠীর কয়েকটি পোশাকের নাম লেখো। বিভিন্ন নৃগোষ্ঠীর কয়েকটি পোশাকের নাম, যেমন চাকমারা পরে পিনান ও খাদি, বা এটা হাদি হবে। এরপর সাঁওতালরা পরে ফেতা। এই ধরনের বিভিন্ন পোশাকের নামগুলো তোমরা এখানে লিখতে পারবে। এরপরে আগের মতো করে আমি তোমাদেরকে এই বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো ছোট করে দিব, আবার বড় করেও দিব, বড়টা যাতে তোমরা পরীক্ষা লিখতে পারো। 1 নম্বরে আমাদের দেশে প্রচলিত সঙ্গীত, নৃত্য ও উৎসবের একটি তালিকা তৈরি করো। তাহলে এটা যদি করি, আমাদের দেশে প্রচলিত সঙ্গীত, নৃত্য ও উৎসবের একটি তালিকা তৈরি, যেমন সঙ্গীতের মধ্যে বাউল গান, বাটিয়ালি, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত ইত্যাদি। নৃত্যর মধ্যে হলো কথক নৃত্য, মণিপুরী নৃত্য, লোকনৃত্য এগুলা। উৎসবের মধ্যে হলো বাংলা ভাষা, নবান্ন উৎসব, ঈদ উল ফিতর, দুর্গাপূজা, বড়দিন এগুলো। তো সেম প্রশ্নটা যদি আমি তোমাদেরকে বড় করে দিই, যেমন এখানের মধ্যে যেটা পরীক্ষায় তোমরা লিখতে পারবে, বাংলাদেশ একটি সাংস্কৃতিক মনস্ক দেশ। এই দেশের মানুষের জীবনযাত্রার সঙ্গে সঙ্গীত, নৃত্য ও উৎসব গভীরভাবে জড়িত। আমাদের দেশে বিভিন্ন ধরনের সঙ্গীত প্রচলিত রয়েছে, যেমন ভাওয়াল গান, বাটিয়ালি গান, জারি গান, সারি গান, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক গান। এইসব গানে আমাদের দেশের প্রকৃতি, জীবনযাপন ও অনুভূতি প্রকাশ ঘটে। এরপরে হলো নৃত্য, আমাদের সংস্কৃতির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের দেশ কথক নৃত্য, মণিপুরী নৃত্য, লোকনৃত্য, সাঁওতাল নাচ, ধামাইল ইত্যাদি প্রচলিত রয়েছে। বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে এইসব নৃত্য পরিবেশিত হয়। এরপরে হলো উৎসব, আমাদের জীবনে আনন্দ বয়ে আনে। বাংলাদেশে বাংলা নববর্ষ, নবান্ন উৎসব, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, দুর্গাপূজা, বড়দিন ও বৌদ্ধ পূর্ণিমা পালিত হয়। এইসব উৎসব আমাদের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্য সৃষ্টি করে। তাই বলা যায় সঙ্গীত, নৃত্য ও উৎসব আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ উপাদান। এরপরে যদি দেখি, আগে ছোট করে দেখিনি, তুমি অংশগ্রহণ করেছো এমন একটি উৎসবের বর্ণনা দাও। তুমি অংশগ্রহণ করেছো এমন একটি উৎসবের বর্ণনা। আমি পহেলা বৈশাখ উৎসবে অংশগ্রহণ করেছি। এই দিন সবাই নতুন পোশাক পরে, সকলে মঙ্গল শোভাযাত্রা বের হয়, চারদিকে আনন্দ উৎসবের পরিবেশ থাকে। আমরা গান, নাচ ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেই, বন্ধু বান্ধবদের সঙ্গে খুব আনন্দ করি। তো এই সেম প্রশ্নটা যদি বড় করে লিখতে চাও, তাহলে এখান থেকে দিচ্ছি, আমি পহেলা বৈশাখ উৎসবে অংশগ্রহণ করেছি। এটি বাংলা বছরের প্রথম দিন। এই দিনটি আমাদের দেশের অন্যতম প্রধান সামাজিক উৎসব। এই দিন সকাল থেকেই চারদিকে উৎসবের আমেজ দেখা যায়, মানুষ নতুন পোশাক পরে এবং আনন্দে মেতে ওঠে। এরপরে হলো সকলে মঙ্গল শোভাযাত্রায় বের হয় ও সাজসজ্জা থাকে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, গান, নাচ, আবৃত্তি ও নাটক পরিবেশিত হয়। অনেক জায়গায় মেলা বসে, সেখানে খেলনা, মাটির তৈরি জিনিস ও নানান ধরনের খাবার বিক্রি হয়। আমরা পান্তা ইলিশ খাই এবং বন্ধুদের সঙ্গে আনন্দ করি। এই উৎসব আমাদের মাঝে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি গড়ে তোলে। সবার অংশগ্রহণে দিনটি আনন্দমুখর হয়ে ওঠে। তাই পহেলা বৈশাখ আমার কাছে খুবই প্রিয় একটি উৎসব। তো এখান থেকে তোমরা এটারও আনসার সুন্দর করে লিখে ফেলতে পারবে। পরবর্তী অধ্যায় প্রয়োজন হলে বা অন্য কোনো বইয়ের ভিডিও প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।